দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারওয়ার আজকের অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের নতুন জনপ্রিয় মুখ। যথারীতি আজকে আমরা কথা বলবো লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খানের সঙ্গে। কর্নেল শহীদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, কর্নেল শহীদ, আমি ভালো আছি। দর্শক, আপনাদের জানাতে চাই আজকে কর্নেল শহীদের জন্মদিন ৩রা জানুয়ারি। আজকের দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। আমি এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনার জন্য একটি সারপ্রাইজ আছে কর্নেল শহীদ, আপনি দেখেন, চিনতে পারেন কিনা। আমার নাতনি রাহমি, হ্যাঁ, থাকে হলো এসেক্সে, আমার এখান থেকে ৭৫ কিলোমিটার দূরে। আপনার নাতনি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, আমরাও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং নতুন বছরে আমরা আশা করি বাংলাদেশের যে স্বাধীনতা আমরা আবার ফিরে পাবো, মানুষের মুক্তির যে আন্দোলন বা যে মুক্তির জন্য আপনি কাজ করছেন সেটি সফল হবে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিমধ্যে পালন করছেন। ভবিষ্যতে আপনার আরো জোরালো এবং শক্তিশালী ভূমিকা আমরা আপনার কাছ থেকে প্রত্যাশা করি আজকের এই শুভ দিনে। ধন্যবাদ। আল্লাহ মালিক, আল্লাহ যদি সহায় হন। আল্লাহ তো এতদিন বাঁচিয়ে রেখেছে। তারেক সিদ্দিকের মতো, মাদার অফ মাফিয়া হাসিনার মতো লোকদের মানে এখনো হত্যা করতে পারেনি। তারপরে আল্লাহ ইচ্ছা হলে সবই হবে, তবে হতে হবে। হাসিনা হ্যাজ টু গো। ইটস ভেরি সিম্পল। There is no alternative to this. ডেমোক্রেসি হাসিনার পরিবার থেকে হয়নি, হবেও না। It has to go. Very simple. তো কর্নেল শহীদ, আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আমরা আমাদের আনসার বাহিনীর মধ্যে এক ধরনের অসন্তোষের খবর পাচ্ছি। আনসার বাহিনীর মধ্যে তাদের নতুন নিয়োগ বিধি এবং তাদের যে সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে একটি অসন্তোষ দেখা দিয়েছে এবং তারা বিভিন্নভাবে সেই বিডিআরের মতোই তারা বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর কাছে উড়ো চিঠি পাঠাচ্ছেন বা কর্মকর্তাদের কাছে উড়ো চিঠি পাঠাচ্ছেন। যেমন এরকম একটি চিঠির কপি আমার হাতে এসেছে, যার এই বিষয়টি নিয়ে আমরা আজকে মূলত হাইলাইট করতে চাই, কারণ আমরা চাই না যে এরকম ছোটখাটো ক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে আমাদের সেনাবাহিনীর উপরে আরেকটি আঘাত আসুক বা সুযোগ সন্ধানীরা কোনো সুযোগ নেই। কারণ আনসার বিডিবি বাহিনী হচ্ছে একটি বৃহত্তম একক বাহিনী বলা হয় পৃথিবীর মধ্যে। আমরা আনসার, আমরা ভিডিপি, এই মাটি মানুষের বন্ধু স্বজন। কয়েকটা পয়েন্ট আপনাকে একটু বলি, যে তারা যে বিষয়গুলো নিয়ে চিঠি লিখছেন, তারা বলছেন যে নতুন যে নিয়োগ বিধি, যেটি 20 নভেম্বর 2020-এ একে ড্রাফট করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেখানে আপনার পরিচালক পদে মেজর, উপমহাপরিচালক পদে কর্নেল এবং অতিরিক্ত মহাপরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল এবং মহাপরিচালক পদে মেজর জেনারেল নতুন ভাবে এখানে যুক্ত করা হয়েছে মেজর পদটাকে। পাশাপাশি তারা যেটি করছেন যে আগে পরিচালক থেকে উপমহাপরিচালক পদে পদোন্নতির সময় ছিল 2 বছর, এখন সেটিকে করা হচ্ছে 5 বছর। তো ইন্টারনাল ক্যাডার যারা, আপনি জানেন যে আনসার বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য বিসিএস ক্যাডারে বিসিএস আনসার নামে একটি অপশন আছে এবং ইন্টারনাল ক্যাডার যারা, তাদের প্রমোশন আটকে যাবে এবং সেই জায়গায় এসে সেনাবাহিনীর আরো লোকজন সেখানে ঢোকার সুযোগ পাবেন। তাদের ক্ষোভ হচ্ছে যে কোনো ক্যাডার সার্ভিসে কোনো প্রেশনের কোনো নিয়ম নাই, যে আরেক জায়গা থেকে আরেকজন এসে তাদের উপর কর্তৃত্ব করবে, এটার কোনো বিধান নাই, কিন্তু আনসারে কেন প্রেশন থাকবে। পাশাপাশি তারা অভিযোগ করছেন, ব্যাপক দুর্নীতির অভিযোগ করছেন। তারা বলছেন যে কেপিআই তে তারা মূলত কাজ করেন, কি পয়েন্ট ইনস্টলেশন। প্রায় 50,000 অঙ্গীভূত যে আনসার, তাদের জন্য বছরে আনুষঙ্গিক খরচ আসছে
75 কোটি টাকা, এবং বিভিন্ন জেলায় আনসার এবং ভিডিপিদের নামে যে এফডিআর আছে সেখান থেকে আসে প্রায় 20 কোটি টাকা ইয়ারলি। তো প্রায় প্রতি বছর 95 থেকে 100 কোটি টাকা নানা ভাউচার দেখিয়ে উপরস্থ কর্মকর্তারা এগুলো হাতিয়ে নেন, বিশেষ করে পরিচালক, মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ, এবং এই টাকার কোনো অডিট হয় না। পাশাপাশি প্রেষণে যে সেনা কর্মকর্তারা আসেন তারা দামি দামি ফার্নিচার কেনেন এবং যাওয়ার সময় আমাদের ফার্নিচার সাথে করে নিয়ে যান। পাশাপাশি তাদের যে রেশন দেওয়া হয়, যে পোশাক দেওয়া হয়, যে জুতো দেওয়া হয়, এগুলো অত্যন্ত নিম্নমানের। সাধারণত মানে উপরস্থ বসদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে এই সাপ্লাইয়ের কাজগুলো করা হয়। আনসারের পোশাক পরিবর্তনের ব্যাপারে একটি চাপ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রধানমন্ত্রী চান এটি পোশাকটি চেঞ্জ হোক, এটি তারা চান না। এবং সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার জন্য আনসারের নিয়োগ দেওয়ার কথা বলা হলেও সেটি দেয়া হয়নি, কারণ আনসার সদস্যরা মনে করেন বা কর্মকর্তারা মনে করেন, ক্যাডার কর্মকর্তারা মনে করেন যে সেনাবাহিনী চায় না আনসারের সক্ষমতা বৃদ্ধি পাক। আরো বেশ কিছু দাবি আছে, আরো বেশ কিছু দুর্নীতি তারা এখানে তুলে ধরেছেন। যেমন তারা বলছেন যে আনসার নিয়োগের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহেদ আলী 52 জনকে ব্যাটালিয়ন আনসার পদে চাকরি দিয়েছেন, এবং তার পেছনে একটি অনেক বড় ধরনের অর্থের লেনদেন আছে এবং এক ধরনের স্বেচ্ছাচারিতার বিষয় আছে। শাহেদ আলী হচ্ছেন অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আনসার যারা দেখে, এবং পাশাপাশি তারা বলছেন যে সেনা কর্মকর্তা যারা এখানে প্রেষণে আসেন উপমহাপরিচালক বা মহাপরিচালক পদে, তারা বিসিএস অফিসারদেরকে চোর বলে আখ্যায়িত করেন, যে তারা সব লুটুপুটে খাচ্ছে। আসলে চিত্রটা ভিন্ন, কারণ একজন কর্মকর্তার কথা এখানে উল্লেখ করা আছে যিনি নাম দিয়েছে। হ্যাঁ, নাম দিয়েছে, আমি নামটি একটু পরে বলছি। তো আপনি কি মনে করেন যে সার্বিক এই যে দাবিগুলো বা সবকিছু মিলিয়ে এই যে একটি অসন্তোষ বাড়ছে, কেউ এটিকে অ্যাড্রেস করছে না, আপনি কিভাবে দেখেন? আমি হয়েছে কি, আনসারের জীবনে চাকরিও করিনি, বা আনসারের সম্বন্ধে আইডিয়া যতটুকু পেয়েছি, চিটাগং হিল ট্রাক্সে যখন অপারেশন শুরু হয় তখন আনসারের সংখ্যা বেড়েছিল জিয়া রহমানের সময়। তিনি আর্মিও বাড়িয়েছেন, এবং আসলে 75 পর্যন্ত আর্মির তো কিছুই হয়নি, হয়েছিল রক্ষী বাহিনী। তারপরে যখন প্রেসিডেন্ট জিয়া আসলেন, তার সময় আর্মি তো ডিভিশন 5টা ডিভিশনই হয়ে গেল খুব তাড়াতাড়ি। তখন আনসার লেগেছে বিভিন্ন ক্যাম্পে দেওয়ার জন্য, তখন আনসার বেড়ে গিয়েছিল, 22টা ব্যাটালিয়ন হয়েছিল। ওইটা কিভাবে হয়েছিল অ্যাকচুয়ালি, তখন ওই হিল ট্যাক্সে যখন চাকরি করেছি আমাদের ক্যাম্পের সাথে আনসারের লোক থাকতো, পিসি থাকতো একজন, ওটাকে বলে প্ল্যাটুন কমান্ডার। হ্যাঁ, তার সাথে আলাপ করতাম, তোমাদের স্ট্রাকচার কি, বেতন কি। সে বলতো বেতন কি স্যার, আপনি চাইলে এখনই লাথি দিয়ে বের করে দিতে পারেন, আমাদের দিন আনি দিন খাই, মানে দিনে 50 টাকা, এখন তো 200 টাকা এরকম আর কি। মানে দে আর নট পার্মানেন্টলি মানে কি বলবো এটাকে, সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আমরা যেমন বেতন পাই, রেশন পাই, রিটায়ার হলে টাকা পাই, ওদের সব কিছু ছিল না। বাট দেয়ার ওয়াজ আনসার। হ্যাঁ, আনসারটা এখন যদি ইফ ইউ গো টু ব্যাকগ্রাউন্ড, এগুলোতে কি ফুটে উঠবে জানেন? এই যে আমাদের কনস্টিটিউশনাল রং, আমাদের যে প্রশাসনের চিন্তা কেউ করেনি, এইসব ডিসিপ্লিন ফিরিয়ে আনার কেউ চিন্তা করেনি। ওই পাকিস্তানের আমলের যে সেট আপ, সেই সেট আপ চালিয়ে গেছে, চিন্তার দরকার নাই তো। শেখ মুজিবকে বলা হয় ঠিক আছে হি ইজ এ ভালো লিডার বিফোর দি 70, ঠিক আছে, আমি ওটা নিয়ে নিলাম, কিন্তু ভালো লিডার মানে এই নয় যে সে একটা ভালো প্রশাসক হবে। হি ইজ দ্য মোস্ট ফেলিউর প্রশাসক, যার জন্য আজকে উই আর সাফারিং। এরা এসব কিছু টাচ করেনি বলেই উনি বোধহয় সংবিধানে কি আছে তাই দেখেনি। আই এম টেলিং ইউ, এই আনসার 1947 প্রথম হয়েছিল উইথ দ্য কনসেপ্ট দ্যাট হোয়েন দি আর্মি উইল ফাইট ইন দ্য ফ্রন্ট লাইন, সম্মুখে যখন যুদ্ধ করবে তখন আনসার পিছনের যে কি ইনস্টলেশনস গুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশনস, সে আপনার মনে করেন লাইক টেলিফোন চেঞ্জ, লাইক পেট্রোল গোডাউন বা খাদ্য গোডাউন, বিগ যে সেগুলো তারা দিবে। তখন পাকিস্তান আমল থেকে তখন ম্যাক্সিমাম ছিল ব্রিগেডিয়ার ডিজি হিসাবে, রাইট। বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন একটা ফানি সিস্টেম ছিল, সেটা হলো আপনারা হয়তো শুনে থাকবেন আনসার অ্যাডজুটেন্ট। এখনো কিন্তু মানুষ বলে আনসার অ্যাডজুটেন্ট, ওটা এখন নাই কিন্তু। তারপর অভ্যাস হয়ে গেছে
আনসার অ্যাডজুটেন্ট। কি ছিল আনসার অ্যাডজুটেন্ট? সে শুধু পার্মানেন্ট স্টাফ ছিল। কারা ছিল? তারা অনেক সময় আর্মির জেসিও রিটায়ার ছিল, পুলিশের জেসিও রিটায়ার, তাকে রাখা হইতো। তার আন্ডারে থাকতো একটা ব্যাটালিয়ন স্ট্রেন্থ, কিন্তু ইউনিফর্ম পরা না এবং কোনো না কি বলে এনরোল না, বেতনও পায় না। তারা যার যার গ্রামে আছে, যখন যার লাগবে তখন সে নিবে, বুঝছেন? তাকে আনসার অ্যাডজুটেন্ট বলা হইতো। আর তার আনসার কমান্ডেন্ট কে ছিল জানেন? ডিসি। ডিসি তো হলো সবকিছুর মালিক, আসলে কাজ করে না কোনোটাই, বুঝছেন না? আর টোয়াইসি ছিল ব্যাটালিয়নের, টোয়াইসি বলছেন তো, সেকেন্ড ম্যান ছিল পুলিশের এসপি, বুঝেন? কিন্তু এই জন্য স্বাধীনতা যুদ্ধের সময় যখন সৈয়দ নজরুল ইসলাম যে প্রেসিডেন্ট, তাকে গার্ড অফ অনার দেওয়া হলো, আনসার দাঁড়িয়েছে, আনসাররা দিছে কিন্তু। আনসার যখন দাঁড়িয়েছে তখন পুলিশের ওখানে একজন অফিসার ছিল, ওই যে যান আপনার মাহবুব এসপির নাম শুনেন নাই? হি ওয়াজ দেয়ার প্রেজেন্ট এট দ্যাট টাইম। সে তখন ডিজি এসপি বা একটা কিছু ছিল, সিনিয়র মোস্ট পুলিশ ওখানে। সে বলে এই কমান্ড আমি দিব। আনসারের কমান্ডার জাস্ট কমান্ড দিচ্ছিল, মানে সেলুট শুরু করবে, মানে আমি দিব কমান্ড, আমিও তো আনসারের টোয়াইসি, ওই যে আগের নিয়ম, বুঝছেন না? তার অথরিটি ঠিক আছে, কিন্তু গার্ড অফ অনার দিল কিন্তু আনসাররা। ইতিহাস এখন আনসার বলে আনসাররা দিছে, এখন পুলিশ বলতে শুরু করেছে আমরা দিছি। যাই হোক, দিস আর দ্য সিনারিও। এটা হতে হতে ওরকমই ছিল। তারপরে আপনার 1982 তে আপনার এরশাদ কি করলো, আর্মি অফিসার পাঠালো। এর আগে পুলিশ প্রধান দিয়ে চলতো, মানে বা তাদের নিজস্ব কোনো পার্মানেন্ট কেউ ছিল না, শুধু কয়েকজন অফিসাররা পার্মানেন্ট ছিল ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায়। আর যতটুকু প্রয়োজন হতো তাদের ট্রেনিং করা গ্রামে লোক আছে, বললেন না ৭৭ লক্ষ না, ওই তারা 10 সপ্তাহে ট্রেনিং করে চলে যায় গ্রামে, বুঝছেন তো? বিনা পয়সা ট্রেনিং করতে আসে, তারা চলে যায়। কথায় আছে আমাদের একজন চিফ অফ আর্মি স্টাফও এটা ট্রেনিং করেছিল, তার এমন অবস্থা হয়েছিল। এনিওয়ে, তার নামটা বলছি না, বুঝতেই পারছেন সে কে। তাকে আনসারের মতোই দেখতে অ্যাকচুয়ালি। সরি, আমি আনসারকে ছোট করছি না, মানে আমি বলছি তার ট্রেনিং তখনকার আমলের আনসার বলবো, এখনকার আনসার একদম মিলিটারির মতোই বলতে গেলে। হ্যাঁ, সে এখন আনসাররা কিন্তু 6 মাস ট্রেনিং করে এবং আর্মির মতোই রিক্রুটমেন্ট হয় ডাইরেক্ট, এবং ডাইরেক্ট ইউনিফর্ম, ডাইরেক্ট অস্ত্র, ব্যাটালিয়নে 400 যোগ করে থাকে। 40টা ব্যাটালিয়ন এখন, কিন্তু এরা ডাইরেক্ট এনরোলড। এবং তারা, এটা কবে থেকে শুরু হয়েছে এই এনরোলমেন্ট প্রক্রিয়া? এটা হলো বলছি আপনাকে, এটা 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 একটা অবদান বলবো বেগম খালেদা জিয়ার, বাট আই উইল টেল ইউ। বাট তখনও যে খুব সুখকর ছিল তাই না। তখন 1984 এ এরশাদ, 82 তে এরশাদ বললো একটা আর্মি পাঠাই দিই। তখন পাঠালো জেনারেল ওজিউল্লাহ, অত্যন্ত সৎ একজন অফিসার। সে আমি যে নাইন বেঙ্গলে চাকরি করেছি, আমি তো গল্প শুনেছি, আমরা তো আর দেখি নাই তাকে। অনেক তো বৃদ্ধ অবস্থা তার সাথে দেখা হয়েছে আমার। নাইন বেঙ্গলের সিএ ছিল, যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা। উনি গেছেন, অত্যন্ত সৎ। উনার নাম আনসারের লোকরা সারা জীবন মনে করে। এই যে আজকে আনসার একাডেমি দেখছেন, এত অর্গানাইজেশন, সবকিছু। তখন এরশাদের কাছে সে চাইলো যে আমাকে অফিসার দিতে হবে, আমি এই জেসিও টেসিওদের নিয়ে পারবো না। বললাম না, রিটায়ার্ড জেসিও টেসিও থাকতো। তখন এরশাদ বললো যে আমি এত অফিসার কোথায় পাবো? আর্মিতে তখন হিল ট্র্যাক্সে যুদ্ধ করে, বিভিন্ন জায়গায় অনেক ব্যাটালিয়নে 1-2টা অফিসার। তখন সে বললো যে ঠিক আছে, বিসিএস অফিসার দেওয়া হবে তোমাকে। 1984 এ ফার্স্ট বিসিএস অফিসার দেওয়া হলো, বুঝছেন তো? এই বিসিএস ক্যাডার অফিসার শুরু হলো আনসার বাহিনীতে। এটা চলতে চলতে কিন্তু বিসিএস অফিসাররা ডাইরেক্ট অফিসার, একদম রিটায়ারমেন্ট। আপনি জানেন তো আনসার বিসিএস ক্যাডার আছে। জি হ্যাঁ, 1994 এ একটা আপনি, মানুষ বলে এটা মিউটিনি, আসলে মিউটিনি না। আমি বলি অস্ত্র হাতে নেয়নি তারা শুধু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রতিবার যখন তাদের 12 ফেব্রুয়ারি প্রোগ্রাম হয় একটা, ওখানে প্রাইম মিনিস্টারও যায়, সে প্রোগ্রামের সময় তাদেরকে বলা হয়তো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতো, যে স্যার আমাদের পার্মানেন্ট দিন না কেন? আপনারা প্রতি বছর বলেন দিব দিব দিব, দিচ্ছেন না কেন? তো এইবার যদি না দেন আমরা প্যারেড করবো না, আপনার প্যারেডে যাব না। তো তারা ওই ডিজির প্যারেডে যায়নি, বলল না এবার আমাদের বলতে হবে পার্মানেন্ট করে। দিন রাত খাটি, জানি না, সকাল প্রতিদিন রাতে চিন্তা করি কালকে সকালে বোধহয় চাকরিটা চলে গেল, ওই যে দিন মজুরের মতো আর কি, বুঝছেন না? তারপরে এই একটা ঘটনা ঘটলো, তারা বলছে ডিজির প্যারেডে যাব না। ডিজি এন্ড অফিসাররা খুব শেকি হয়ে পার্শ্ববর্তী ক্যান্টনমেন্টে ফোন করলো, অতি উৎসাহী কিছু হয়ে। তারপর ওখানে যে একটা ফায়ারিং টাইরিং হয়েছে, কিছু ক্যাজুয়ালিটি হতে হয়েছে, তারপর এটা দমন করা হলো। দেন সরকারে, আমাদের সরকারগুলো তো টনক নড়ে না গুতা না দিলে, বুঝেন নাই? দৌড় দিবে,
কদিন পরে গুতাটা পড়বে না, দৌড় দিবে তখন। তো গুতা পড়লে কাজ করে। দেন 94-এ তখনকার সরকার বসলো, হোয়াট টু ডু। তখন তারা করলো, ঠিক আছে এখন যারা আছে ট্রেনিং করে যাদের 15 বছর হয়ে গেছে তাদেরকে পার্মানেন্ট করো এবং ব্যাটালিয়ন গ্রো করো। তারপরে আস্তে আস্তে ব্যাটালিয়ন 40টা ব্যাটালিয়ন হয়ে গেছে। তারপরে এটা হয়ে গেছিল 12 বছর যাদের পার্মানেন্ট আছে। আর লাস্টে যে ডিজি ছিল 2015-16-তে বোধ হয়, বা 2014-15-তে, যে সিজিএস ছিল জেনারেল নাজিমউদ্দিন, জি সে ছিল ডিজি। সে থাকা অবস্থাটাকে 6 বছরে নিয়ে আসছে। আচ্ছা মানে এখন যাদের 6 বছর চাকরি, হি অর সি, মেয়েও তো আছে অনেক, জি হি অর সি উইথ পার্মানেন্ট, ঠিক আছে। এবং সে প্রপোজাল পাঠিয়েছে যাতে করে ওদেরকে প্রথম দিন থেকে পার্মানেন্ট করা হয়। এখন ট্রেনিং 2 রকমের হয়। একটা হয় ওই যে 76 লক্ষ বললেন না, গ্রামে গ্রামে থাকে ট্রেনিং করে, তারা হলো 10 সপ্তাহের জন্য করে। আর যারা পার্মানেন্টলি ইউনিফর্ম পরে ব্যাটালিয়নের, তারা করে হলো 6 মাসের জন্য, অ্যাজ গুড অ্যাজ আর্মি সোলজার্স, ঠিক আছে। এবং তারা ইউনিফর্ম পরে জয়েন করে ফেলে। এখন যখন ওদের ওই মানুষ বলে মিউটিনি, ওইটার পরে তারা পাইলো 15 বছর এবং পার্মানেন্ট একটা শেপ আসলো ওই সময় 94 থেকে। আস্তে আস্তে এখন ইট ইজ এ গুড ডিসিপ্লিন ফোর্স, ইউ ক্যান সে, বিকজ তাদের কি আছে, এডি যারা প্রথম বিসিএস থেকে আসে এদেরকে বলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপরে হলো ডেপুটি ডাইরেক্টর ডিডি, তারপরে ডাইরেক্টর। এই ডাইরেক্টর পদে এখন আনতে চাচ্ছে কাকে? ডাইরেক্টরের পদবি 3টা হলো আর্মির সাথে তাদের ইকুয়াল। একটা হলো ডাইরেক্টর মানে মেজর, একটা হলো এডি, হ্যাঁ এডি হলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এটা কোনো আর্মির সাথে তুলনা নাই, লেফটেন্যান্ট কর্নেল এডি নাই। তারপরে এডিজি আছে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল, জি এটা হলো ব্রিগেডিয়ার। কোন সময় 4 জন থাকে, কোন সময় 3 জন। না এখন যেটা নতুন যে বিধি তারা করতে চাচ্ছে 20 নভেম্বর প্রস্তাবিত, সেটাতে হচ্ছে ডিরেক্টর হচ্ছে মেজর, উপ মহাপরিচালক হচ্ছে কর্নেল। আচ্ছা, ওটা আবার নিয়ে আসছে তারা। আচ্ছা, আবার অ্যাড করছে অতিরিক্ত মহাপরিচালক হচ্ছে ব্রিগেডিয়ার। আচ্ছা বুঝছি। এবং হচ্ছে না, বাট দে ওয়ান্ট টু ডু দ্যাট। নাও কোশ্চেন ইজ হোয়াই দিস সেটআপ ইজ নট দেয়ার এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। জানেন, যার মাদার অর্গানাইজেশনে তাদেরই ফোর্স থাকা উচিত। আপনি যখন অ্যামালগামেট করবেন, আপনি যত যাই বলেন, র্যাবে আসলে দুর্নীতি হচ্ছে এটা সবাই জানে। সেখানে আপনি আর্মি অফিসার, নেভি অফিসার এদেরকে পাঠাচ্ছেন, আনসারও পাঠাচ্ছেন। সেখানে আপনি জানেন মানুষের চরিত্র, শয়তান সাথে থাকবে আপনার। কন্ট্রোল যে করতে পারে সে ভালো, সবাই খারাপ তা না, ম্যাক্সিমাম দুশ্চরিত্র হয়ে যায়। এবং আর্মিটা বা অন্যান্য ফোর্স গুলো এটাতে ক্যান্সার ঢুকে যায়। সেম ইজ দ্য কেস বিডিআরএ আজ পর্যন্ত, মানে বিজিবি যেটা এখন, আজ পর্যন্ত তাদের অফিসার বানাতে পারেনি। মানে এই সিস্টেম করেনি আমাদের সরকারগুলো। ভাড়া করা অফিসাররা আসে, এই যে আমিও চাকরি করে আসছি, এখানে সততার সাথে যে থাকে ভালো, কিন্তু অসতের ঘটনাই বেশি, ঠিক আছে। আর এই না যে শুধু আর্মি অসৎ, সিস্টেমটাই আর কি। আবার বিডিআর একটা জিনিস আছে, যে অফিসার সৎ তারা তাকে ফেরেশতার মতো দেখে, এবং তাদেরকে গুলি করলেও তারা তার বিরুদ্ধে বলবে না। যে অসৎ তার বিরুদ্ধে সাক্ষী দেয় তারা। মানে বিডিআর এই চরিত্রটা আছে কিন্তু, এবং তারাও সৎ থাকে তখন। প্রশ্ন হচ্ছে এই আনসারেও সেই, এই যে এমালগামেশন, এই যে বললাম না কনস্টিটিউশন, আপনি জানেন কনস্টিটিউশনে কি আছে? আর্টিকেল 152, মাইন্ড ইউ, আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল কয়টা? অনুচ্ছেদ 152টা। আমি 152 নম্বরটাই বলছি। সেখানে বলা আছে, ডেফিনিশনে কি বলা আছে, যে মিলিটারি ডিসিপ্লিনারি ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ আন্ডার, কি ডিসিপ্লিনারি ফোর্স, শৃঙ্খলা বাহিনী, মনে রেখেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারপরে পুলিশ, ঠিক আছে। 3 নম্বরে লেখা আছে, রেস্ট এনিওয়ান ক্যান বি হুইচ উইল বি ডিফাইন্ড বাই দি গভর্নমেন্ট অর বাই দি ল। যেমন এখন বিডিআর কে করা হয়েছে, এবং বিডিআর এখন ফাঁসি সিস্টেম করা হয়েছে, ঠিক আছে। না পয়েন্ট ইজ, আপনি দেখেন বিসিএস ক্যাডারে কিন্তু আনসারের অফিসাররা ঢুকছে। বিসিএস ক্যাডারে কি লেখা আছে? কোনো নাই। বিসিএস মানে কি? বাংলাদেশ সিভিল সার্ভিসেস। সেখানে কি বলা আছে, যে তার কোনো হাইট টাইট, শারীরিক যোগ্যতা এসব কোনো সমস্যা না। কিন্তু আর্মি অন্য জায়গায় ঢুকতে হলে তো আপনার 5 ফুট 6 ইঞ্চি, দিস দ্যাট, শারীরিক সুস্থতা এগুলো লাগে। যখন আপনি ঢুকলেন বিসিএস করে, আর এই সরকারের আমলেই যখন বিডিআর একটা ফাঁসির ব্যবস্থা করা হলো,
তখন আনসারকে বলা হয়েছিল করতে, তখন অফিসাররা বলছে আমরা তো বিসিএস ক্যাডারের, আমরা তো মিউটিনি করার প্রশ্নই ওঠে না। আপনি বুঝেন কিন্তু, বাট দে আর ক্যারিং আর্মস। সো এটা আমি সেই অফিসারকে দোষ দিচ্ছি না, আমাদের পলিসি মেকারদের দোষ, যে আপনি যার ইউনিট তাদেরই নিজস্ব অফিসার থাকা উচিত, সো দ্যাট তারাই দায়িত্ব নেয়। আর আমার আর্মির থেকে যে তারা যদি ওখানে খারাপ হয়ে আসে, যারা ভালো হয়ে আসবে তো ভালো, আর যারা খারাপ হয়ে আসে সেটা তো আর্মিকে এফেক্ট করে, সেটা আর্মির কেউ চায় না। এটা হওয়ার কারণ হচ্ছে পাকিস্তান আমল থেকে ছিল মিলিটারি শাসন, একনায়কতন্ত্রের ব্যবস্থা। তারা চেয়েছে সব জায়গায় যেন আর্মি থাকে, বুঝতে পেরেছেন? দেখেন টিজিএফআই তে আর্মি, আনসারে আর্মি, তারপরে বিডিআর এ আর্মি, তারপরে এমনকি দুদুকেও আর্মি আছে, একটা ব্রিগেডিয়ার মেজর লেফটেন্যান্ট কর্নেলও আছে, তারপরে হসপিটাল গুলোতে আর্মি, কলেজেও আছে আর্মি, তারপরে আসেন আপনি ডিজিএফআই, এনএসআই, আর্মি। এর মানে কি বুঝার চেষ্টা করেন জিনিসটা। আমি বলবো না যে এটা আমি আর্মির লোক হয়ে আজকে আর্মিকে, এটাকে এখানে আর্মির প্রফেশনালিজমের ব্যাপার, আর্মির ওগুলো রোল না। এই যে এখন আর্মি ডিজি এনএসআই আছে, যে এ তো আর্মির চাকরি করছে কিনা সন্দেহ আছে আমার, মেজর জেনারেল হয়ে বসে আছে। এই সে লন্ডনে ছিল আপনার হাই কমিশনে, সে পিয়নের কাজ করছে এখানে বসে। ওই সে মাদার অফ মাফিয়ার ছোট বোন, আর কি বলে জুনিয়র মাদার অফ মাফিয়া রেহানা, তার পিয়নের কাজ করছে। তারেক সিদ্দিকীর 2 মেয়ের পিয়নের কাজ করছে বসে বসে। একদিন এয়ারপোর্টে দেখি সে রিসিভ করতে গেছে, ওই যে মঞ্জুর বললাম না এক বাটপার ছিল ডিজিএনএসআই, আমি সেই ফ্লাইটে আসতেছি, মঞ্জুরকে তো জীবনে সালামও দিই নাই। ওই সায়েন্স সিদ্দিক বলতো আপনি ওর সাথে মিলে যান, আমি যারা পছন্দ করি না চোর বাটপারের সাথে মিলবো না। আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে কেন, এয়ারপোর্টে কেন? স্যার মঞ্জুর স্যার আসতেছে, কি জানি নাম, এই অফিসারটা জুবাই, এখন যে ডিজিএনএসআই। আমি বলি ইজ ইট ইউর জব টু রিসিভ হিম? তোমার রেসিও জেসিও কোথায়? আর সে তো এখন রিটায়ার। হাউ ক্যান ইউ কাম, ইউ ব্রিগেডিয়ার? দিস ইজ হাউ ইউ পিপল ডিস্ট্রয় দি মিলিটারি ডিগনিটি। এইটার পরে বোধহয় আমার গজব শুরু হয়েছে। আমি বলবো 2017-এর ঘটনা এটা। একই ফ্লাইটে আমি আর মঞ্জুর আসছি লন্ডনে বাংলাদেশ থেকে। এই শ্রেণীর লোকগুলো এইগুলাকে ব্যবহার করে, আপনি হয়তো মানুষ বলে সামরিক বাহিনী, সামরিক সরকার, হাসিনা সামরিক সরকারের চেয়ে কম কিসে? সে তো একই সিস্টেম ব্যবহার করছে। অর্থাৎ আইয়ুব খান যেটা করেছে সব জায়গায় আর্মি, এর সাথে উপজেলা লেভেলে মেজর দিয়ে দিচ্ছিল, জানেন তো? আপনি ছোট ছিলেন বোধহয়। উপজেলা লেভেলে অ্যাডমিনিস্ট্রেটর পাস হয়ে গেছিল, তখন ওই ব্যুরোক্রেটরা এটা হতে দেয়নি। 1984 বা 85 এর কথা, বুঝতে পেরেছেন? তো এই যে বিষয়টা, গণতন্ত্র সিস্টেম এটা হতে পারে না। তো সে গণতন্ত্রের যে বলে, সে গণতন্ত্রের মানুষ কন্যা নাকি মধুকন্যা, এসব কি বলে সব, আর কি রাষ্ট্রের জাতীয় পিতা নেতা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সিস্টেম ঠিক করেনি। আজকে দেখেন এই যে মেজর গুলো যদি নিয়ে আসেন, আপনি জানেন কত বড় একটা ক্যাটাস্ট্রফি হবে। আমার মতে যার ক্যাডার হবে, এই আনসারের বিশেষ ক্যাডার থাকা উচিত না। আনসার শুড হ্যাভ ইজ ওন ক্যাডার, ওন সিস্টেম, ওন ট্রেনিং অফিসার। যেহেতু তারা আর্মস ক্যারি করে, তাদের প্রপার আর্মস ট্রেনিং হতে হবে। ওই বিএমএ তে যায় 2 সপ্তাহ, এটা কোনো মিলিটারি ট্রেনিং না। দে ক্যারি আর্মস, এবং যুদ্ধ লাগলে তারা যুদ্ধ করতে হবে, সেই ট্রেনিং ফিজিক্যালি থাকতে হবে। সাঞ্জু একটা কথা বলেছে না, সাঞ্জুর নাম শুনেছেন? 2,500 বছর আগে। তার কনসেপ্ট সারা পৃথিবী এখনো ফলো করে। উই প্রিপেয়ার ইন ওয়ার ফর পিস, ইন পিস উই প্রিপেয়ার ফর ওয়ার। সো আপনি জানেন না তো কবে যুদ্ধ লাগবে, বাট আপনি তো এমাগলামেট করে রেখেছেন চারিদিকে, উইল কমান্ড হুম। সো বিডিআর শুড অলসো, এগুলো যে আজকে 49 হয়ে গেছে, আজকে বিডিআর এর নিজস্ব জেনারেল হয়ে যেত এতদিনে, আজকে আনসারের নিজস্ব জেনারেল হয়ে যেত, বুঝতে পারছেন না? আনসারের সময় আবার জিয়াউর রহমানের সময় ভিডিপি করেছিল, ভিলেজ ডিফেন্স পার্টি। কনসেপ্টটা ছিল যে প্রত্যেকটা ভিলেজে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ভিলেজ প্লাটুন থাকবে, এবং তাদেরকে একটা কমান্ডারকে শুধু ভাতা দেওয়া হবে। যখন দরকার হবে, যে ইলেকশনের সময় তো এত পুলিশ এত কিছু নাই, আনসার ভিডিপি, লাঠি, অস্ত্র, যাকে যেটা দেওয়া যায়, বা ট্রেনিং করা থাকবে। দেশে আবার আনসার ভিডিপি করে বলছে, এই জন্য এটার নাম এখন আনসার ও ভিডিপি। আগে আনসার ছিল আলাদা, ভিডিপি আলাদা। তো হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ, এখনো সময় আছে যে এসব কি, এখন এটা কেন করছে। এই আইয়ুব খানের কনসেপ্টটা সবাই ফলো করেছে, খালি শেখ মুজিব শুরু করেছিল, পারে নাই, পরবর্তী সরকারগুলো ফলো করেছে। এখন হাসিনা তো একদম পুরা দমে করছে।
যত ধরনের খারাপ ভাইসেস আছে এই মহিলার ভিতরে, শি ইজ ইউজিং ইট। এখন এই আইব খান সিস্টেম এই আজিজকে দিয়ে এখন মেজর সব জায়গায় ঢুকাবে। আমি মেজরকে দোষ দিচ্ছি না, কিন্তু ওই মেজর যখন যাবে যেখানে মিলিটারি নাই, আনসার অন্য সিস্টেমের লোক, আর আমি আর্মির থেকে যাব ওখানে, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না? ইটস ভেরি সিম্পল। একটা আর্মি অফিসারের গেট আপ আর একজন আনসারের ট্রেনিং ইটস নট দ্য সিমিলার ফ্যাশন। সে যায় হয়তো আর্মি সিস্টেম শুরু করে দিবে, সেটা হয়তো আনসার বেয়ারও করতে পারবে না, কারণ তারা তো আর অত টাফ ট্রেনিং করা নাই আর্মির মতো। তো অল টুগেদার যে এই জিনিসগুলো হচ্ছে কেন জানেন? আজিজের মতো রেখেছে সাথে, ওই একটারে কন্ট্রোল করবে, বাকিগুলো কন্ট্রোল হবে, সব জায়গায় আর্মি দিয়ে দেওয়া হয়েছে। এখন মনে করেন ডিজিএফআইটা যদিও সরাসরি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আন্ডারে, কিন্তু আপনি যে মেজর জেনারেলটা দিলেন, সেই মেজর জেনারেলটা তো একসময় আর্মির কাছে ফেরত যাবে নাকি না? অবশ্যই যাবে। নেক্সট প্রমোশনের জন্য চিফের লাগবে না? সো সে তো একদিকে প্রাইম মিনিস্টারের সাথে যোগাযোগ, একদিকে স্যার কেমন আছেন চিফের সাথে লাইন রাখতেছে। সেম বিডিআর, সেম আনসার, কি বলে আনসার, সেম আপনার ওটার নাম কি এনএসআই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমনও হয়েছে একটা মেজর জেনারেল ব্রিগেডিয়ার, একটা ব্রিগেডিয়ার কিন্তু একটা মেজর জেনারেলের কাছে দেখা করতেও অনেক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, কিন্তু যে যখনই মেজর জেনারেল হয়, হি হ্যাজ এ স্ট্যাটাস to directly go to the prime minister if he or he is posted in the DGFI. কথা বোঝার চেষ্টা করেন, যে 2 দিন আগে জেনারেল রুমে ঢুকতে পারমিশন লাগতো, 2 দিন পরে মেজর জেনারেল হয়ে সে ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের সাথে দেখা করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার যে 2-3 বছর জিউসি টিউসি চাকরি করে আসা উচিত এই জেনারেল র্যাঙ্কে, র্যাঙ্কটা কি এটা না করে এরকম অনেক সময় হয়েছে। যেমন আকবর বিডিআর এ ব্রিগেডিয়ার ছিল, সরি ওর নাম কি জানো, ডিজিএফআই তে ব্রিগেডিয়ার ছিল, ওখান থেকে মেজর জেনারেল হলো। খেয়াল করে দেখেন, সে জেনারেল হয়ে একটু ঘুরলো না, জিউসি টিউসি হলো না 2-3 বছর। এই বর্তমান ডিজিএফআই যে, সে শুধু একটু 2-3 জায়গায় জিউসি টিউসি করে 2 বছর পরে আসছে, কিন্তু অলরেডি সিস্টেম তো নষ্ট হয়ে গেছে। তারপরে আবেদিন, এর আগেরটা যেটা ছিল যে আমার লোকজনকে ধরে ধরে নিয়ে গেছে, আবেদিন মেজর জেনারেল হয়ে মাত্র কয়েক মাস ছিল স্টাফ কলেজে, ডিবেটিভে যায় না। জিউসির মেইন চাকরিটা হচ্ছে ডিভিশনে চাকরি করবে, আগে অন্য জায়গায় এক্সপিরিয়েন্স করবে, র্যাঙ্কে মিলিটারি এক্সপিরিয়েন্স, তারপর তো ডিজিএফআই তে আসবে, তাই না? আবিদিন, আকবর, তার আগে একটা মামুন, এই আর এক ক্রিমিনাল, হ্যাঁ সিগন্যালের, সে ওখান থেকে ওখানে হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এই যে পলিটিক্যাল ইন্টারেস্টে যে করছে, না গণতন্ত্রের গন্ধ আছে, না কোনো বাহিনীর প্রফেশনালিজমের দিকে চিন্তা আছে। এখন এই আনসারকে কিভাবে কন্ট্রোল করা যায়, আনসারদের নিজস্ব যে একটা স্বকীয়তা যতটুকু তারা রক্ষা করার চেষ্টা করছে, সেটাকেও আজিজকে দিয়ে নষ্ট করবে। ক্ষতি কার হবে? আর্মিরও ক্ষতি হবে, আনসারেরও ক্ষতি হবে, আর দেশের ক্ষতি তো শেষ। দেশের জনগণকে তো অলরেডি হাসিনা তো মনেই করে না জনগণ, আপনার রয়ের কাছে ছেড়ে দিয়েছে, যেমনে পারো করো, মেরে ফেলো, বিএসএফ দিয়ে মেরে ফেলো, আই ডোন্ট কেয়ার। হাসিনা ডাজন্ট কেয়ার ফর দ্য লাইফ অফ দ্য পিপল। তবে কর্নেল শহীদ, যতই ভিতরে আসলে ঢুকছি, আমাদের আর্মির প্রতি একটা সময় যে শ্রদ্ধাবোধ ছিল বা যেটি মনে করা হতো যে সেনাবাহিনীর কর্মকর্তা মানে অসম্ভব সৎ, সেনাবাহিনীর কর্মকর্তা মানে নীতিবান, সেনাবাহিনীর কর্মকর্তা মানে স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, বা নট কর্মকর্তা, সৈনিক থেকে শুরু করে সব লেভেল, হোল আর্মি, এবং ধরেন শুধুমাত্র 5 to 10% বা আরো কম, এই আজিজ কি ধরতে পারেন, মানে আরো কম সংখ্যা। ধরেন আমরা যদি 1% ধরি, 1% এর কারণে কিন্তু 99% মানে একদম সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু একটা উদাহরণ দিব আপনাকে, জি, গিভ মি 1 or 2 minutes, এটা একটা জানানোর দরকার আছে। অনেকে আমাকে লেখে, আপনি এত বগর বগর করতেছেন, আপনি কি করছেন, আর্মিতে ছিলেন, বিডিআর হত্যা হয়েছে তখন। আরে ওরা মনে করতেছে আমি আর্মিতে বোধহয় চিফ ছিলাম। আরে ভাই, আমি একটা সিম্পল লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, বাট লেফটেন্যান্ট কর্নেল অবস্থায় যা যা করণীয় সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আমি সংবিধান ফলো করার চেষ্টা করেছি, এজন্য চাকরি হারিয়েছি। এখন আপনাদেরকে বলি, আপনারা পুরো আর্মিকে বা নেভি এয়ারফোর্সকে দোষ দিবেন না 2-1টা চোর বাটপারের জন্য। এখন আপনারা বলতেছেন যে আর্মিরা ইলেকশনটা হাইজ্যাক করেছে। একটা উদাহরণ দিই, তাহলে আর কথা বলবেন না। এই জন্য আমার সব কথার মধ্যে কনস্টিটিউশন দি হাইয়েস্ট ল, ওটার চেঞ্জ প্রয়োজন আছে। এখন আপনাদের বলি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম যে বিদ্রোহগুলো করেছে সব আর্মি অফিসাররা,
এবং তখন অস্ত্র বলতে আর্মি অফিসারদের কাছে ছিল। আর ইন্ডিয়া যে অস্ত্রগুলো দিয়েছে সবাই গাদা বন্দুক বলতে পারে, যে মুক্তিযোদ্ধাদের দিয়েছে। ফাইন্যান্স অটোমেটিক অস্ত্র টস্ত্র পুলিশ বিডিআর এর লোক আর আর্মির কাছে ছিল, যারা বিদ্রোহ করে চলে গেছে। আর যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা, যেমন বরিশালে কেউ, আমার ভাইরা, আমার বড় ভাইরা, বরিশালের লোক কেউ ইন্ডিয়াতে যেতে পারেনি, ওই থানা টানা লুটটুট করে যা পেয়েছে ওগুলো দিয়ে যুদ্ধ করছে। সেই জায়গায় আপনার এই আর্মি বলতে পারেন যে ওয়াজ দ্য মেইন ফোর্স অফ লিবারেশন ওয়ার, এবং তারা এক্সাইল সরকারের আন্ডারে চাকরি করেছে। কিন্তু যারা এক্সাইল সরকারের আন্ডারে চাকরি করে নাই, যে মুজিব বাহিনী বা কাদের বাহিনী, তারা স্বীকারই করেনি এই সরকারকে। অথচ স্বাধীন হওয়ার পরে ওরাই মাস্তান হয়ে গেল, আর ওই আর্মি হয়ে গেল কি বলে সৎমা হয়ে গেল আর্মি, তারপরে বানালো তারা রক্ষী বাহিনী। কথা বোঝার চেষ্টা করেন। এখন স্বাধীনতা যুদ্ধে আর্মির যে পপুলারিটি ছিল, দেশে যে এত খারাপ অবস্থা ছিল স্বাধীনতার পরপর, শেখ মুজিব আসছে প্রায় 26 দিন পরে, আর্মি যদি এত খারাপ হতো টেক ওভার করতে পারতো না? অবশ্যই পারতো, কারণ তখন তো একটা গন্ডগোল ছিল মুক্তিযুদ্ধের সময়। তাজউদ্দিনের গভর্নমেন্টকে মুজিব বাহিনী, তারা তো যুদ্ধ করেনি, মুজিব বাহিনী মানেনি, বা শেখ মুজিব আসার পরে তাকে দখল করে নিল। ওই এটা ওটা টেক ওভার করতে পারতো না আর্মি? আর্মি খারাপ না, করেনি, গেল এটা। এবার আপনি আসেন, এই যে ইউ টক অ্যাবাউট, এই যে অনেকে বলে যে সিভিলিয়ানরা এই যে 7ই নভেম্বরটা ঘটিয়েছে। আরে ভাই, 7 নভেম্বরে সিভিলের সাথে আর্মিও তো ছিল, 2 ফিল্ড না কত ফিল্ড বা 1 ফিল্ড। তো আর্মি তো, তারপর গণ অভ্যুত্থান যে হলো 90-তে, সেটা তো জনগণের সাথে আর্মি ছিল, অভ্যুত্থান তো করেনি। আমি সেটাই চাই। সেটা হওয়ার সাথে শুধু তখনকার একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল না, ওটা পলিটিক্যাল লিডাররাই এনজয় করলো। এখন প্রোগ্রাম যেটা দিচ্ছি সেটা হলো কনস্টিটিউশন হবে, তারপর ইলেকশন। কনস্টিটিউশন মানে আমি এটা বুঝাচ্ছি না শুধু কনস্টিটিউশন, তার সাথে সকল সংস্থা, সকল ইনস্টিটিউশনস, এগুলা তছনছ হয়ে গেছে। আই এম টেলিং ইউ ফ্রম স্টাডিজ, গল্প না। আপনি জিজ্ঞেস করেন যে কোনো। এখন এখন ইলেকশনের কথাটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই বলতেছে আর্মির জন্য আজকে, আপনারা যে আর্মির দোষ দিচ্ছেন, রাজনীতিবিদ কি করছে? এত বড় শক্তিশালী বিরোধী দলগুলো, বিরোধী দলের দায়িত্ব না যে এই যে ইলেকশনটা করেছে, রাস্তা ভরে যাওয়া উচিত ছিল লক্ষ কোটি মানুষের। আর্মি করেছে এটা। আর্মি কিভাবে করেছে? ওই আজিজ কি করছে? ইলেকশন কমিশন বলেছে ডিপ্লয় করো, সে করেছে। তারপরে ওই ইলেকশনের আগের রাত্রে বলে দিয়েছে সবাই ক্যাম্পে থাকবে, বের হবে না, তারা মানছে। এখন আপনি বলবেন তাদের বিদ্রোহ করা উচিত ছিল চিফের আন্ডারে, সেটা কি রাষ্ট্র সে ব্যবস্থা রেখেছে? কেন রাখিনি? আর্টিকেল 45 স্পষ্ট বলা আছে যে পার্ট 3 কি বলে? ফান্ডামেন্টাল রাইট, বাংলার জনগণের ফান্ডামেন্টাল রাইট, সেটা আর্মির জন্য মানে ডিসিপ্লিন ফোর্সের জন্য প্রযোজ্য হবে না। আপনি বুঝতে পেরেছেন? এই ডিসিপ্লিন ফোর্স, এখন মনে করেন একটা সৈনিক যদি বলতো স্যার আপনি বাইর করতে না করতেছেন কেন, সরকারের আদেশ তো এই ইলেকশন আমাদের নিশ্চিত করা, ভালো ইলেকশন, এটা কি বলতে পারবে? কেন পারবে না? কেন আজিজ অর্ডার দিছে, আজিজই তার বিচার করবে। একমাত্র সিস্টেম ইন দা ওয়ার্ল্ড, ইন বাংলাদেশ, আর কোথাও নাই এটা। আসলে কর্নেল শহীদ, আমাদের একেবারে টোটাল একটা চেঞ্জ আনতে হবে, সংবিধান থেকে শুরু করে। এটা যদি জনগণ বুঝে থাকে, হুম একদম মানে খোলা নিঃশ্বাস নিয়ে দেশে বসবাস করবে। হাসিনা বুঝবে কোত্থেকে? অশিক্ষিত জ্ঞেয় বাপ ছিল, একটা ব্রেনলেস, চিল্লাচিল্লি করছে, ঠিক আছে স্বাধীনতা আসছে, আমি ধরে নিলাম হি হ্যাজ দ্য ক্রেডিবিলিটি, বাট কি করলেন তিনি? হি হ্যাজ ফিনিশড দিস কান্ট্রি এন্ড উই আর সাফারিং। এগুলো যদি না বোঝে, না স্টাডি করে, কত ভয়াবহ অবস্থায় যাবে দেশটা। আজকে কি করে ঢুকতে পারছে এই উইকনেস গুলো নিয়ে? আপনি যেমন ল মিনিস্ট্রি কে চালাচ্ছে? আই হ্যাভ ফরগটেন, একজন রয়ের একজন ভদ্রলোক, সে সব কোর্ট গুলো কন্ট্রোল করে। এই যে আমার রায়টাই হচ্ছে না, কি করতে এভরিথিং। আগে করতে হলো আরেক বাটপার, ওর নাম যেন কি ছিল, ওই যে সেক্রেটারি ছিল যে মারা গেল প্রথম কোভিড-19 মারা গেল, দুলাল। সে দুলাল পিস্তল নিয়ে বলতো যে এই রায় দিবি, ওই রায় দিবি। গুন্ডা ছিল সেই সচিবটা। দেখেন আল্লাহ তাকে প্রথমেই সাইজ করে দিছে, এবং সে আজে বাজে গালি দিত। বুঝতে পারছেন? স্বাধীনতার পর থেকে ইনস্টিটিউশনাল সেটআপ সেটা হয়নি, বিকজ কনস্টিটিউশনটাতে গলত। আমি সেই কথাই বলছি। আজকে যদি একটা জুনিয়র অফিসার দাঁড়িয়ে যায় আজিজের সামনে,
যে স্যার ইউ ক্যান ডু দিস, ইট ইজ নট পারমিটেড বাই আওয়ার পিপলস ইন্টারেস্ট, তাকে কে প্রোটেকশন দিবে? রাষ্ট্র দিবে না? রাষ্ট্রের সে প্রোটেকশনের সিস্টেম নাই। হি ক্যানট গো টু এনি কোর্ট। ওই আজিজি তাকে পানিশমেন্ট দিবে, কারণ আর্টিকেল 45, 102 এটা গেল কনস্টিটিউশন। আর্মি আইনে কি আছে? আর্মির আইনে হলো আর্মি অ্যাক্ট 133, যদি বিচার ভুলেও করা হয় তবুও কোনো সিভিল কোর্টে যেতে পারবে না। আমাদের প্রত্যেকটা ফোর্সের গলায় ফাঁসি দিয়ে দাঁড়ায় শুধু একমাত্র স্বাধীন ব্যক্তি হলো চিফ। আবার চিফ হলো ওই চোর বাটপার যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা থাকেন তারা বানায় যে আমার কথা শুনবি। কোনো প্রফেশনাল চিফ হয়েছে? খুব কম বাংলাদেশে হয়েছে। আপনি হিসাব করে দেখেন না, খুব কম হয়েছে। আমি জনগণের কনস্টিটিউশন, জনগণের রাষ্ট্র হবে, তারপরে ইলেকশন। আমি ফখরুলকে বলবো, প্লিজ ডোন্ট টক ইলেকশন ইলেকশন ইলেকশন। কিসের ইলেকশন? কিসের ভিত্তিতে? তোমার উপর কি নিশ্চয়তা আছে যে তুমি হাসিনার চেয়ে ভালো করবা? তোমার আইন কানুন ইনস্টিটিউশনও তো ঠিক নাই। বিরোধী দলগুলো ইলেকশনের কথা বলে, শেমলেস সব। ইদানিং আমার মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে কয়েকদিন আগে জাসদের আসম আব্দুর রব মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন। আমরা তার বলে 10 বারের এমপি হয়েছে, 50 বছর রাজনীতি করেছে। কি করেছেন রাজনীতি করে? আজকে এই মাদার অফ মাফিয়া পে করেছেন আপনারা। সারা পৃথিবী রাজনীতি করে করে, এই জানেন আপনি শ্রীলঙ্কা কি করে, সিঙ্গাপুর কি ছিল? একদম 74 সনে আমাদের দুর্ভিক্ষ না, এরকম কন্টিনিউয়াস দুর্ভিক্ষের রাষ্ট্র ছিল 60s এর শেষের দিকে, 70-এর আগে পিছনে। একজন সৎ ব্যক্তি কনস্টিটিউশন ঠিক করেছে, সততা করেছে। আজকে সিঙ্গাপুর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তখন ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি ছিল। কত আমাদের সাথেই, আমাদের যেরকম বয়স সিঙ্গাপুরের 5 বছর আগে হয়েছে স্বাধীন। এই তো ডিফারেন্স, 5-7 বছর। আজকে তারা কোথায় চলে গেছে? আমরা চুরিতে চ্যাম্পিয়ন। আর কি বেগম পারানা, বেগম সব পৃথিবীর সব টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। আর ভালো ভালো মানুষকে যারা রাষ্ট্রের জন্য স্যাক্রিফাইস করছে তাদেরকে পারলে হত্যা করো, না হলে সালার কেস দাও, ধরে নিয়ে আসো। তবে কর্নেল শহীদ, আমরা আশা করি এই অনুষ্ঠান যারা দেখবেন, সরকারের কর্তা ব্যক্তিরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দেখবেন, তারা নিশ্চয়ই আনসারের যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে সেটির ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ নেবেন। না তো আর্মি তো অসন্তোষ হবে। আর্মি হলো প্রফেশনাল আর্মি, তারা এইসব কাজে যাবে কেন? উই আর নট ট্রেন্ড ফর দিস। ওরা তো যে ভুল করবে রে ভাই, বুঝছেন না? আমরা ট্রেনিং করি সব ওয়ার সিনারিওর জন্য। রাইট। আমরা তো ওয়ার আনসার ডিউটি, পুলিশ ডিউটি, র্যাব ডিউটির জন্য ট্রেনিং করি না। ওই শুরু কর র্যাব। তো আমার প্রথম কাজই হবে র্যাব ডিসব্যান্ড করবো ইনশাআল্লাহ। কেননা ভয় ভীতির মাধ্যমে দেশ চলতে পারে না। গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, অ্যান্ড উইল মিন ইট। জনগণের গণতন্ত্র। অনেকে আবার বলতেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি বলি যে আপনি সেনাপ্রধান কথা বলছে, একটা সুযোগ ছিল, আপনি উত্তর পাড়ার মাধ্যমে ঘটায় দিতে পারতেন। সে কিন্তু সিনিয়র পলিটিশিয়ান, আমি নাম বলবো না, ভালো এককালে ভালো পজিশনে ছিল, 1-2 জন না। তখন আমি তাকে গালি দিলাম, আপনারা তো রাজনীতি করেন না জনগণকে নিয়ে, আপনারা সময় চিন্তা করেন উত্তর পাড়ার মাধ্যমে শেখ হাসিনা তার 14 গোষ্ঠী কাজ করেছে, হয় উত্তর পাড়া, না হয় র, না হয় আইএসআই, না হয় চায়না, এদের ধান্দায় পাওয়ারে যেতে চান। কোনোদিন জনগণকে নিয়ে পাওয়ারের চিন্তা করেন না। তো এই জন্য তো জনগণ 49 বছর ধরে আলাদা রেখেছেন আপনারা। উত্তর পাড়ার মাধ্যমে আসবে কেন? আমি তো আনতে পারতাম আজিজকে ব্যবহার করে, তাতে আমি লাভবান হইতাম, কিছু কিছু লোক লাভবান হইতো, কিন্তু দেশের লোক আরো রসের তলে যেত। আমরা দেখিনি কি হয়েছে 111-এ আমি সিভিলিয়ান ছিলাম, বাট আমি দেখেছি তো কি হয়েছে। এমনকি অনেক জুনিয়র অফিসাররা করাপ্টেড হয়ে গেছে। যে কোনো শাসনে আমরা এখন দেখছি না, এখনো তো ওই মিলিটারি শাসনও যদি বলেন আপনারা, একনায়কতন্ত্র মানেই খারাপ। সেই রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট থাকুক, প্রধানমন্ত্রী থাকুক, আর মাদার অফ মাফিয়া হাসিনা থাকুক, জনগণের সংবিধান করতে হবে। আমি প্লিজ বলছি জনগণকে, আপনারা যদি আমাকে খারাপ, অনেকে খারাপ বলতেছেন, লিখতেছেন, বলেন। আমি ধরে নিলাম আমি খারাপ, কনক সারোয়ার খারাপ, আমরা সবাই খারাপ। তবুও আমি বলছি সবচেয়ে বড় খারাপ এখন মাদার অফ মাফিয়া। তাকে সরায়ে বাকি সব খারাপকে আমি মাফ করে দিব। এমনকি আমি তারেক সিদ্দিককে মাফ করব যদি প্রমাণ পাই সে বাধ্য হয়ে করেছিল। তাহলে সবচেয়ে বড় খারাপ হলো আমরা সব খারাপকে মাফ করে দিলাম। কিন্তু আসল খারাপ হলো এই মাদার অফ মাফিয়াস, তার বোন, তার ছেলে, তার ভাইয়ের ছেলে, তার মেয়ে, তার জামাই,
তার ওই যে কি নিক্সন টিকসন কি তাপস টাপস এগুলো সব এদেরকে ধরতে হবে। অতএব আপনারা যারা খারাপ আছেন আল্লাহর কাছে মাপ চান। আপনারা যদি মনে করেন আমিও খারাপ, যদি প্রমাণ থাকে তবু আল্লাহর কাছে আমি মাপ চাবো, আপনারাও চান, এই মহা খারাপকে আমরা সরাবো, আমরা তারপর সবাই ভালো হয়ে যাব একটা কনস্টিটিউশনের মাধ্যমে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আর এটা মনে রাখেন, আমি যদি এত 30 বছরে খারাপ কিছু পেত, আল্লাহ এতদিনে আমরা সাইজ করে ফেলতো। আমার অর্থতত্ত্ব আটকে ফেলেছে, আমি এখনো বেঁচে আছি, কথা বলতে পারছি আপনাদের জন্য। তারপরও মনে করেন আমি খারাপ, কিন্তু মহা খারাপ ওই হাসিনা। আর আমি যদি মহা খারাপের মতো হতাম, আজিজের সাথেও মিলতাম, আর আমাকে বলতেছে আপোষ করতে, আপোষ করলে আমার নিজেরই তো সম্পদ আছে, আমার ওয়াইফের সম্পদ আছে, ঢাকা আমি যেতে পারতাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপোষ করলে আপনি আরো কয়েক হাজার কোটি টাকা মালিক হইতে পারতেন গত 10-12 বছরে। আমি বললাম ভাই, আমি তবু বললাম খারাপ, তারপরেও খারাপ হয়েও মনে করেন আমি এখন সংশোধিত হলাম, আমি খারাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? তবু তো ঠিক আছে, আপনারা যারা আমাকে আজে বাজে কথা লিখছেন, এগুলো তো জানি মাদার মাফিয়ার লোক বা তারেক সিদ্দিকের লোক, এগুলো লিখেন, কিছু আসে যায় না। হাসিনা মনে করো না, আর তারেক সিদ্দিক বা ওই যে কি নাম আজিজ, মনে করো না he'll be spared. You just can't think of in that way. আর আমি আবারও দেশের মানুষকে বলছি, আমি কিন্তু কোর্ট মার্শাল হয়েছে প্রতিবাদী হয়ে 2003-04-এ। আর সেনাবাহিনীর কোর্ট মার্শালে যদি কোন চরিত্র, আপনারা বোঝেন বোধহয় মরাল টার্পিচুড একটা শব্দ, সেটা হলো চরিত্র স্খলন বা নৈতিক অবক্ষয় বা স্খলন জনিত যদি কোনো ক্যারেক্টার থাকে, স্ট্রেট ওয়ে পানিশমেন্ট হচ্ছে জেল। আমার আগে 10 জন অফিসারকে জেলে পাঠানো হয়েছে। এই জন্য মরাল টার্পিচুড বা চরিত্র স্খলনের কিছু পাইনি বলে, অবক্ষয় পাইনি বলে জেল তো দূরের কথা, আরো ভালো কথা লিখে দিয়েছে। বাট আমাকে আউট করতে হবে, কেননা অনেকের ভাগ্য ধ্বংস করে দিয়েছি, আর আমি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত। বাট আমি তো নেতা না, আপনারা কেন আমাকে নেতা মনে করেন? আমি তো বলেছি একটা মঞ্চ, কনস্টিটিউশন, সেটাই হবে নেতা। আমাকে অনেকে হাজার হাজার লোক ফোন করেন, আমি একার পক্ষে 24 ঘন্টার মতো এত ফোন টোন দিলে খাওয়া দাওয়া না নামাজ কিছুই হবে না। আমি যা বলছি এগুলো শুনুন, যেদিন ডাক আসবে, কালকেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে, আসবে। আর স্যাক্রিফাইস মানে কোন পুলিশকে গুলি করবে এই জন্য যাবো না, তাহলে জীবনে হবে না, তাহলে জীবনে হবে না। আপনারা যদি মনে করেন গা বাঁচায় থাকবেন, এই হাসিনা সবাইকে খাবে। দেখছেন না এখন আর্মি দিবে সব জায়গায়, এবং সে কে ব্যবহার করবে আর্মিটা? এই মাফিয়া আজিজ, এরা ব্যবহার করবে জনগণের পিছনে, এমনকি আর্মির পিছনে। এই আজিজের সময়ে শেখ হাসিনা এবং আজিজ মিলে কত ভালো ভালো অফিসারকে স্যাক করেছে, ইউ জাস্ট ক্যানট ইমাজিন। তাদের ফ্যামিলি নাই, তারা এত বছর চাকরি করে চাকরি হারিয়েছে, বিভিন্ন র্যাঙ্কের ভালো ভালো অফিসার। আর সব এবং শুধু চাকরি তো বাদ দেয়া না, নতুন একটা নিয়ম করছে, আপনি জানেন কিনা, আমি মনে হয় জানেন, যে তারা হঠাৎ করে একটা নিয়ম করলো গত বছর 2 আগে, যে কারো স্ত্রী যদি বিদেশি সিটিজেন থাকে, মানে বাংলাদেশি বাট আমেরিকান সিটিজেন বা এরকম ক্ষেত্রে, বা সে যদি নিজে অন্য দেশের কোনো ডুয়েল সিটিজেনশিপ থাকে, তাহলে আপনার তাকে অপশন দেওয়া হয়েছে, তুমি হয় আর্মিতে থাকো না যে চাকরি ছেড়ে দাও। এবং একজন অফিসার চলে গেছে, মেজর জেনারেল একজন গেছে। মানে মেজর জেনারেল থেকে আমি তো দেখলাম যে আমেরিকাতে আমি দেখি, অন্যান্য জায়গায় যে খবর পাই তাতে আমি দেখি যে প্রায় আপনার প্রচুর জুনিয়র লেভেলের অফিসার, মানে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন, এরকম লেভেলের প্রচুর অফিসার চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, কারণ তাকে বাধ্য করা হচ্ছে। অথচ দেখুন এদের পিছনে কিন্তু রাষ্ট্রের অনেক ব্যয়। অথচ তাদের কয়েকজনের সঙ্গে কথা হলো, ওরা বললো যে ভাই আমি যখন বিয়ে করতেছি তখন আমি কিন্তু জানাইছি যে আমি বিয়ে করতেছি, একে নিয়ে বিয়ে করছি, ওরা জানে যে মার্কিন আমেরিকান সিটিজেন, কানাডিয়ান সিটিজেন বা এইভাবে, কিন্তু হঠাৎ করে তারা এটা করে, তাদের উদ্দেশ্যটাই আমাদের কাছে ক্লিয়ার না, এরকম একটা বিষয়। তো আপনি খুব সংক্ষেপে, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। না এটা তো একটা, এটা শুনেন, আজিজ তো সব বেআইনি করছে, বিকজ হাসিনার থেকে পারমিশন পাচ্ছে, র তো আছে। এসব করে একটা সরকারকে এমন এক ভয়াবহ অবস্থায় নিয়ে যায়, জনগণের থেকে এমন দূরত্ব সৃষ্টি করে দেয়, তখন রর যা যা প্রয়োজন তাই নিবে। রয়ের এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান জনগণ চায় না, পলিটিশিয়ানরা চায় না, এই রয়ের দুর্নীতিবাজ অফিসার গুলো এগুলো এনজয় করে। আর
তাদের নিজস্ব কতগুলো ক্যাডার সৃষ্টি করেছে এখন বাংলাদেশে। সো একটা ভয়াবহ অবস্থা এমন সৃষ্টি করেছে, হাসিনার আর কোনো উপায় নাই এদের কথা না শোনা এবং দেশটাকে ধ্বংস করে দেওয়া। আমি হাসিনাকে আবারও অপশন দিচ্ছি, আপনি জনগণের কাতারে আসেন, আপনি আমাদের কথা শোনেন, একদম বলেন যে কনস্টিটিউশন করব, উইল কাম অ্যান্ড দেশে গণতন্ত্র আসবে, জনগণের কাতারে চলে আসেন, জনগণের কাতারে চলে আসেন। আমি বারে বারে সাবধান বানিয়ে দিচ্ছি, আপনি জানেন না আপনার অবস্থা কি। একটা কথা আছে ইংলিশে, পলিটিক্যাল বাবল must not be considered as the coffee house bubble. It must be addressed in due course of time. If not done, it will turn into nuclear burst. আপনার যে মুভমেন্টের আপনি ডাক দিয়েছেন দেশ মুক্তি আন্দোলন এবং সংবিধান সংশোধনের যে কথা আপনি বলছেন, সেখানে আপনি বারবারই বলছেন যে জনগণের সাথে সেনাবাহিনী যোগ দেবে। এটি গণ অভ্যুত্থান মানে হচ্ছে আর্মিও তো গণ। জি জি জি, আমিও তো বাংলাদেশের জনগণের বাইরে কেউ না, জি সবাই আমাদের ট্যাক্সের টাকা। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমাকে বেশ কয়েকজন এই প্রশ্নটি করেছেন আপনার কাছে করার জন্য, আপনার কাছ থেকে জানার জন্য। উনি বলতে চাচ্ছেন যে কর্নেল শহীদ যেভাবে বলছেন যে গণ অভ্যুত্থানের সাথে আর্মি যোগ দিবে, কিন্তু সে আর্মি কোন আর্মি, সে আর্মির ভূমিকা কি হবে, একটু সংক্ষেপে যদি বলেন। শোনেন, সভ্যতা আসছে কোত্থেকে? অসভ্য ছিল তো, সিভিলাইজেশন আসছে কিভাবে? দলিলের মাধ্যমে। যে একটা কমিউনিটি বলছে আমরা এইভাবে চলবো, যেমন মদিনার সনদ না, তার আগেও ছিল যে আপনার রোমান এম্পায়ারের সময় ওটাকে বলা হয় 12 টেবিল কনস্টিটিউশন বলে ওটাকে, যদিও এলিটদের নিয়ে করা হয়েছিল, আমাদের সাবকন্টিনেন্টও ছিল 1000-3000 বছর আগে। বাট দ্য পয়েন্ট ইজ যে কনস্টিটিউশনটা কি রে ভাই? এটা হলো একটা চুক্তি। কার সাথে? একটা দেশের সরকারের সাথে এবং জনগণের সাথে। একটা দেশের মাদার অফ মাফিয়ার সাথে না, প্রাইম মিনিস্টারের সাথে না, আওয়ামী লীগের সাথে না, বিএনপির সাথে না, সরকার এবং জনগণ। আমাদের সেই চুক্তিটাই তো ঠিক নাই। আপনি দেখেন, স্বাধীনতার পরে প্রাইভেট বাহিনী বানিয়েছে শেখ মুজিব, তার নিজের প্রাইভেট বাহিনী বানিয়েছে। যখন সেই প্রাইভেট বাহিনী কিন্তু তাকে খেলো, কুড নট প্রোটেক্ট হিম, এবং তাকে রিজেক্ট করে দিল পরে। যখন সে আর্মির দিকে নজর দিল, বাই দেন হি ওয়াজ লেট। তো যখন আপনার কনস্টিটিউশন জনগণের হবে, কোথায় আর্মি, কোথায় আজিজ আর কোথায় কি? আপনি যখন হিউম্যান রাইটসটা কন্ট্রোল করবেন, যাই বললাম না, ভোটের সময় যদি আর্মি বলতে পারতো স্যার আমি ইলেকশনে কমিশনের আদেশ শুনবো, আপনার না, আমার নিশ্চিত করতে হবে আমার এলাকার ইলেকশন যেন ফেয়ার এন্ড ফ্রি এন্ড ফেয়ার হয়, কিন্তু সেটা বলতে পারছে না। বললে সরকার তাকে যে সেভ করবে আপনার সিনিয়র অফিসার বা আর্মি চিফের রোশনাল থেকে, সেই পদ্ধতি তো সরকার নাই বাংলাদেশে, সেটা কনস্টিটিউশনে নাই। এটা তো আমি বলে আসতেছি। এটা কি শুনে ওই আজ তো শুনবে না, ওর তো বোঝেও না কিছু, ও তো দেখে না ইয়া টেকা বাংলা ইংলিশ কি বলে না বলে। কিন্তু হাসিনাও যদি না শুনে, তার আশেপাশে আছে না ইংরেজি বলে কি জানি একটা আছে, জোর গহর না গব্বর রিজবি না কি, অক্সফোর্ড অনেক কিছু বলে। তো হোয়াট আর দে ডুইং? এগুলো সব মানুষকে শোষণ করে খেতে আসছে, সে শোষণটাই বন্ধ হবে। আমি কনস্টিটিউশন ড্রাফট করেছি, কি হবে? আমি কষ্ট করেছি দিনরাত, ব্যবসা বাণিজ্য করিনি, ফুর্তি করিনি। এখন পর্যন্ত 10 বছর ধরে লন্ডনে আছি, পার্শ্ববর্তী ফ্রান্স দেখতে যাওয়ার সময় পাইনি। I have done for you, have trust. মরার আগে একটা জিনিস করে দিয়ে যেতে চাই, এন্ড আমাকে কোনো পাওয়ারও দেখবেন না। I will never be in power. কনস্টিটিউশন করবো, আমি গায়েব হয়ে যাবো, পাবেনই না আমাকে খুঁজে। দেশকে একটা উপহার দিতে চাই, ফর ইউ পিপলস কনস্টিটিউশন, সেটা কেউ করেনি। Nobody has done it. We'll do it. এটা চাপাবাজি না। I have made it, I have researched it. গবেষণা করেছি 8-9 বছর। কর্নেল শহীদ, আমরা আশা করি যে আপনি যে উদ্যোগ নিচ্ছেন, যে উদ্যোগে জনগণের সাড়া পাচ্ছেন, জনগণও চাচ্ছে যে একটি পরিবর্তন আসুক, একটি নতুন সংবিধান হোক, প্রকৃত গণতন্ত্র আসুক, প্রকৃত মানবাধিকার ফিরে আসুক। পাশাপাশি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে সকল সেক্টর, সকল জায়গায় আমি মনে করি যে যেই দুর্নীতির যে বিষয়গুলো, যে দুর্নীতিবাজরা আখ্যাগেরে বসেছে, যারা আমাদের জাতীয় বাহিনীগুলোকে অসম্মানিত করছে,
তাদের বিষয়েও এটি কার্যকর পদক্ষেপ নেওয়ার খুবই আমাদের দেশের কোন সিভিল সমাজ, কোন মিডিয়া, দেশে বিদেশে বাইরে কোন মিডিয়া এই যে টেলিফোনের মাধ্যমে বাংলাদেশের যে একটা চরিত্র, টেলিফোন কথোপকথনের ফাঁসের মাধ্যমে যে একটা চরিত্র বেরিয়ে আসছে, সব ধরনের খুন খারাপি, গুম, তারপরে আপনার কি বলে করাপশন, সবকিছু বেরিয়ে আসছে, একজন সেনাপ্রধান সাক্ষী দিয়েছে এবং সেটার প্রমাণও হয়ে গেছে, আমাদের এখানে করা হয়ে গেছে, কি বলে ওটাকে, ফরেন্সিক রিপোর্ট হয়ে গেছে। বিদেশে এত এত স্মার্ট কতগুলা বিভিন্ন জার্মান, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন বাইরে অনেকগুলো সাংবাদিক দেখতে পাই। Nobody has spoken. গণেশ শহীদ, আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমি এই বিষয়টি নিয়ে অলরেডি কাজ করছি। যেমন ধরুন, ব্রিটিশ গভর্নমেন্টের ট্যাক্সের টাকায় চলে বিবিসি, আমেরিকান গভর্নমেন্টের ট্যাক্সের টাকায় চলে ভয়েস অফ আমেরিকা, জার্মান গভর্নমেন্টের টাকায় চলে ডয়েচে ভেলে। এগুলো কিন্তু সব সাবসিডাইজ প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সরকারি টাকায় চলে। কিন্তু আনফরচুনেটলি সামহাউ তারা কোনো না কোনো ভাবে হাসিনার দ্বারা বেনিফিটেড, কোনো না কোনো ভাবে। যেমন আমাদের শৈশবে বা আপনার গেছে না, জার্মানিতে বোধহয় একজন আছে, এ তো দরবেশের লোক ছিল না? হ্যাঁ, দরবেশের লোক ছিল। হ্যাঁ, দরবেশের লুটপাট নিয়ে সারা জীবনে একটা শব্দ উচ্চারণ করে নাই, যে দরবেশ হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে। বেশি দূরে নাই। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ধরেন যে একটা সময় ছিল যখন আমরা ধরেন এরশাদ আমলে বা 1/11 ওই সময়টায় আমরা যখন বাংলাদেশের মিডিয়া কাজ করতে পারছেন, আমরা নির্ভর করতাম বিবিসি, ভয়েস অফ আমেরিকা এগুলোর উপরে। ওরা অন্তত রাইট খবরটা দিবে। এখন আমরা দেখছি যে এদের মধ্যে যে অবস্থা আর কি, আমার কাছে বেশ কিছু তথ্য এসছে এদের ব্যাপারে, কে কিভাবে বেনিফিটেড, কে কিভাবে কার আত্মীয়, কিভাবে কি হচ্ছে। তো এগুলো খুবই দুঃখজনক। আমরা আশা করি নিকট ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়েও কাজ করার ইচ্ছে আছে। শুনেন, কোরআনে স্পষ্ট আছে, তিনটা জিনিস বলি, স্পষ্ট আছে, যাদের সম্পদ আছে তারা তাদের সম্পদ প্রোটেক্ট করবে, যুদ্ধে যাবে না। 1 নম্বর কোরআনে আছে। এবার আসেন গ্রিক সিভিলাইজেশনে কি বলেছে, যে প্লাটোস রিপাবলিক বলেন, অ্যারিস্টটলের কথা বলেন, সক্রেটিস, সেই গ্রিক সিভিলাইজেশনে আছে যে নো বিজনেসম্যান shall form the part of the citizenship. তাদেরকে রোমান সিটি স্টেট, তখনকার আমলের যে এথেন্স সিটি স্টেট, তাদের সিটিজেনশিপ দিবে না, বিকজ রিচ পিপল উইল নট সার্ভ দ্য পিপল। এখন আসেন, হোয়াট ইজ ইন্ডিয়ান কালচার? কে বলেছে, নাম কি, চাণক্য কি বলেছে? ইজাসি বলেছে যে রিচ অ্যান্ড পুরোহিত, যারা ওই যে মন্দিরের পুরোহিত, যে ব্রাহ্মণ, তারা শত্রুর সাথে হাত মিলাবে, বিকজ তারা তাদের আরাম এবং সম্পদ প্রোটেক্ট করে। যেটা ঘটেছে আলেকজান্ডার যখন আসছে, এগুলো তো প্রমাণিত করে বলেছে তারা। আর ইসলামে আমাদের মহানবী কি প্রমাণ করেছেন? সে 25 বছর বয়স থাকতে, ওহি পাওয়ার আগেই প্রমাণ করেছেন ইনি সৎ, এটা কি জানি বলে, আলামিন, ওই যে মহিলার যে ছিলেন আর খোদেজা, বিবি খোদেজার চাকরি, মানে বেতন, মানে ব্যবসা করতেন, বিবি খাদিজা। অতএব সেই সততার ব্যবসা তো নাই ইসলামে, কিছুতেই নাই। তো মাই পয়েন্ট ইজ যে সাধারণ মানুষকেই আসতে হবে, যখন আপনার চুক্তিটা ঠিক হয়ে যাবে। আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে, আপনি আমেরিকাতে আছেন, কত বড় শক্তি ট্রাম্প হোক, এই কনস্টিটিউশনের কাছে কিভাবে ধরাশায়ী হয়েছে দেখেন। হ্যাঁ, কেন? চুক্তি যে আছে জনগণের সাথে, এইটার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আর আমাদের দেশে এই মাদার অফ মাফিয়ার গোষ্ঠী এগুলা এসে এই চুক্তিটাই ঠিক করলো না এখন পর্যন্ত। আমি সেই জনগণের চুক্তি ঠিক করে যেতে চাই, নাথিং এলস। এটা তো চায় না, এই যে বাইরেও যারা আছে এরাও চায় না, এরা চায় মধু পাচ্ছে। ভাই, আমি তো আমার সব মধু হারিয়ে ফেলেছি। পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড, আপনি বাংলার জনগণ, আমার যা ছিল সব আমি স্যাক্রিফাইস করেছি, করার কথা না। আমার 14 গোষ্ঠী চলতে পারতো যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। I have sacrificed everything. এবং কর্নেল শহীদ কনস্টিটিউশন যে কত শক্তিশালী, তার একটি কথা বলে আমি অনুষ্ঠানে শেষ করতে চাই, যে সিটিং প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচন পরাজিত হওয়ার পরে যখন তিনি স্পিচ দিচ্ছিলেন, মেজর 4-5টা টেলিভিশন চ্যানেল তার বক্তৃতার 2-3 মিনিট চালিয়ে বন্ধ করে দিয়েছে, এবং উপস্থাপক বলেছেন এই বক্তৃতা থেকে শোনার কিছু নাই, কারণ সে মিথ্যাচার করছে।
So this is the beauty of American democracy and press freedom. বিকজ অফ দ্য চুক্তি। জি দেখেন, আবার বলি, জনগণ তাহলে বুঝতে পারবে, আমেরিকাতে কিন্তু ফাদার অফ দ্য নেশন নাই, কিন্তু আপনি বোধহয় জানেন। জি নাই, হ্যাঁ, এককভাবে কেউ নাই। ফাদার্স অফ দ্য নেশন আছে 7 জনের মতো যে ছিল, জি। যারা ঘোষণা দিয়েছিল। ঘোষণা কিন্তু দিয়েছে, তার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকার যুদ্ধ আর আমাদের যুদ্ধ কিন্তু সিমিলার, অলমোস্ট। এখন স্বাধীন হওয়ার পরে যখন আপনার 85-এ বোধহয় যুদ্ধ শেষ হলো, বা 83-তে, আই কান্ট রিমেম্বার, তারপরে সংবিধান হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চলতেছে, সিভিল ওয়ার। তখন 13টা রাজ্য ছিল, কেউ যুক্তরাজ্য করতে চাচ্ছে না, যার যার রাজ্য নিয়ে স্বাধীন হতে চায়। তখন এই বুড়া ওয়াশিংটন, যে কিনা যুদ্ধের ময়দানে চিফ ছিল, মানে রিটায়ার করা ছিল, ওসমানী যেমন রিটার্ন ছিল, সেও রিটায়ার ছিল, তাকে নিয়ে আসছে। তারপরে যুদ্ধ শেষ, স্বাধীন হয়েছে, সে বাড়ি চলে গেছে, বুড়া মানুষ। শেষ পর্যন্ত তাকে ডেকে নিয়ে আসছে। তার কাছে কিন্তু মানুষ গিয়েছিল যে, স্যার আমরা রেডি আছি, আপনি তো আমাদের কমান্ড করছেন, আমরা মিলিটারি টেক ওভার করি। এই দেশের পলিটিশিয়ানরা একসাথে হতে পারছে না। জানেন কি বলেছিল? ওয়াশিংটনকে এই জন্য বলা হয় ফাদার অফ ডেমোক্রেসি। একটা মিলিটারি ম্যানকে ফাদার অফ ডেমোক্রেসি বলা হচ্ছে। সেই ওয়াশিংটন বলেছিল যে, নো, আজ থেকে 250 বছর আগে, নো মিলিটারি ইন্টারভেনশন, মিলিটারি উইল নট ব্রিং দি ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি, উইল ডিস্ট্রয়। আজকে ওই ওয়াশিংটনের জন্য আজকে আমেরিকাতে ডেমোক্রেসি। তখন এই কনস্টিটিউশনের চেয়ারম্যান বানানো হয়েছিল তাকে, দ্যাট উই কল দি কনস্টিটিউশনাল কনভেনশন। আমেরিকার যুদ্ধে 3টা কনভেনশন হয়েছে। ফার্স্ট কনভেনশন, যেটা রাজা, যে ব্রিটেনের রাজাকে একটা প্রপোজাল পাঠিয়েছিল ট্যাক্সেশনের ব্যাপারে, মানেনি। দেন সেকেন্ড কনভেনশন, সেকেন্ড কনভেনশনের আগে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, বুঝছেন তো, গাদা বন্দুক দিয়ে শুরু করছিল। সেকেন্ড কনভেনশনের ডিক্লারেশন হয়েছে, এবং এই ওয়াশিংটনকে ডাকা হয়েছে, ইউ টেক ওভার এজ দ্য চিফ, মানে যুদ্ধ ট্রেনিং দাও। তখন হার্ভার্ড স্কুল ছিল, সেই স্কুলে প্রথম সে গ্যাদারিং করে ট্রেনিং শুরু করেছিল। এগুলো জানতে হবে। আর সেই মিলিটারি ম্যান আমেরিকার আজকে দেখতে পাচ্ছেন যে ডেমোক্রেসি, ট্রাম্পের মতো 1000 কোটি টাকার মালিক এন্ড বক্কর চক্কর করে কিছু করতে পারেনি। সে ওই কনস্টিটিউশনের ভয়ে ভেঙে গেছে। আমি জনগণকে বলছি হাত জোর করে, মনে করেন আমরা সবাই খারাপ, খারাপ হয়েও আমাদেরকে কনস্টিটিউশন বাড়াতে হবে, না মরে যাবেন। মাদার অফ মাফিয়ারা আসবে একের পর এক, মহা খারাপদের ধ্বংস করতে হবে। কনস্টিটিউশন, কনস্টিটিউশন, কনস্টিটিউশন। খোদা হাফেজ। জি, কর্নেল শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ যারা এই অনুষ্ঠানটি দেখলেন, আপনারা আসলে বুঝতেই পারছেন আমরা যে আলোচনাটি করেছি, সেই আলোচনাটি অত্যন্ত গুরুত্ববহ বেশ কিছু বিষয়ের জন্য, এবং আমরা আশা করি আমাদের উচ্চ পদে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা নিশ্চয়ই আনসারের এই যে অসন্তোষ দিনে দিনে বাড়ছে, সেটি যেন না বাড়ে, সেটির যেন ইতিবাচক একটি সমাধান হয়। যেভাবে নিয়মকানুন পরিবর্তন করা হচ্ছে, বা তারা যেসব বিষয় নিয়ে ক্ষুব্ধ, সে বিষয়গুলোকে তারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং বাংলাদেশের যারা ক্ষতিগ্রস্ত মানুষ, গণতন্ত্রহীন মানুষ, ভোটাধিকারহীন মানুষ, মানবাধিকারহীন মানুষ, মত প্রকাশের অধিকারবিহীন মানুষ যারা আছেন, তারা নিশ্চয়ই এই অনুষ্ঠানের মর্মার্থ বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন সকলের সম্মিলিত প্রয়াসেই এই ফ্যাসিবাদের পতন ঘটবে, আমরা গণতন্ত্রের পথে আবারও ফিরে যেতে পারবো। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।